সন্ধে হতে না হতেই জীবনবাড়ির পরিবেশ আনন্দে এবং মানুষে মুখরিত হয়ে উঠেছে। যেহেতু আজ তের জন্মদিন, তাই সেক্ষেত্রে সবাই নিমন্ত্রিত। প্রতি বছরই তো ধরা বাঁধা তের জন্মদিনে এখানে সবাই আসে, তবে এই বছর যেন একটু বেশি জাঁকজমক বিষয়টা। মিস্টার নামজুন ব্যস্ত নিজের কোম্পানির তরফ থেকে আসা মানুষদের সঙ্গে, আর এদিকে জিন ব্যস্ত সমস্ত আত্মীয় স্বজনদের আপ্যায়ন জানাতে। এই সবের মাঝে আপাতত জাঙ্কুককে দেখা যাচ্ছে না আশেপাশে। এর মধ্যেই সদর দরজা পেরিয়ে জিমিন এবং সুগা এলো। জিন ওদের দেখেই সেদিকে এগিয়ে এসে বলল, এ কি জিমিন, এত দেরি করলি কেন তোরা আসতে? আমার কি দোষ আন্টি, এই যে সুগাই তো লেট করলো অফিস থেকে আসতে। এবারে আমার কোনো দোষ নেই আন্টি, এই যে আপনাদের মেয়ে জানেন তো সাজতে গুছতে কত টাইম লাগাই, নিজে লেট করে অন্যর ঘাড়ে দোষ চাপাচ্ছে। সুগার কথা শুনে জিমিন মুখ ভেঙালো। তা দেখে জিন হেসে বলল, আই আই, এসে বস। বাবা তুমিও ভেতরে এসো সুগা। আন্টি, তে কোথায়? আমি বরং ওর কাছে যাই। হ্যাঁ, তাই যা, বরং গিয়ে দেখ রেডি হচ্ছে ও। জিন কথাটা বলতেই সুগা জিমিনের উদ্দেশ্যে বলে, ধীরে সুস্থে যাবে, লাফালাফি করবে না একদম। জিমিন সম্মতি জানিয়ে চলে গেল তের রুমের দিকে, আর সুগা চলে গেল মিস্টার নামজনের সঙ্গে দেখা করতে। কাজের সূত্রে তাদের আলাপ আগের থেকেই আছে। তে, মাই বার্থডে গার্ল। তে আয়না থেকে চোখ সরিয়ে জিমিনের দিকে তাকালো। এত দেরি করলি কেন রে আসতে? সরি না, তোর সুগা ভাইয়ার সব দোষ কিন্তু। অমনি না, আমি বেশ জানি তুই লেট করেছিস, প্রতিবার এমনটাই করিস তুই, সাজতে গুছতে টাইম লাগিয়ে দিস। আচ্ছা, আমার কথা ছাড়, তুই এখনো অবধি রেডি হসনি কেন? ওইদিকে তো সব গেস্টরা চলে এসেছে। আমি রেডি তো, দেখ। তের কথায় জিমিন ভালোভাবে তেকে পর্যবেক্ষণ করলো। সামান্য ড্রেসটা পরেছিস, মেকআপটা কে করবে? আর কানটাই বা খালি কেন তোর? এই, তুই বস তো, আমি তোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। কথাটা বলা মাত্রই জিমিন ব্যস্ত হয়ে পড়লো তেকে সাজাতে। তে বাধাও দিল না, কারণ জিমিন কোনো কথাই শুনবে না, তাই অগত্যাই চুপচাপ বসে রইল তে। তের সাজগোজ হয়ে যেতেই জিমিন বলে, ওয়াও, হাই, কি সুন্দর লাগছে তোকে তে। আজ তো কারোর চোখই সরবে না তোর থেকে। তে কিছু বলল না, সামান্য হাসলো। জিমিন এবার পুনরায় বলে, এই নে ধর, ইয়াররিংটা পরে নে এবার। জিমিন ইয়াররিংটা এগিয়ে দিতেই তের মনে পড়ে গেল সকালের ঘটনা। ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে সে একটা ইয়াররিং বের করলো, যেটা গিফট হিসেবে সে পেয়েছিল। ওয়াও, কি সুন্দর ইয়াররিংটা, আর তোর ড্রেসের সাথে ম্যাচিং। কে দিয়েছে এটা, আন্টি? না। তাহলে কে দিয়েছে? এই, জাঙ্কুক স্যার দিয়েছে নাকি? তাও না, যার আমার জন্মদিন নিয়ে কোনো মাথা ব্যথাই নেই, সে কিনা আমাকে গিফট দিবে। তবে কে দিয়েছে এটা? তে একটা দীর্ঘশ্বাস ফেললো। জানি না রে। জানিস না মানে? কাল রাত থেকেই না আমার সঙ্গে কি সব আজব আজব ঘটনা ঘটছে। ইনফ্যাক্ট আজ সকালেও ঘটেছে। পরিষ্কার করে বল না, কেসটা কি? এবার তে সবটা খুলে বলল, রাত থেকে সকালে যা যা ঘটেছে। সবটা শোনার পর জিমিন বলে, এত কিছু হয়ে গেছে? তা সেই লোকটা কে, যে তোকে ফোন করে উইশ করলো, গিফট পাঠালো? আই থিংক সে তোকে চেনে, কিন্তু তুই তাকে চিনতে পারছিস না। কি জানি, আমি কিছুই বুঝতে পারছি না রে। তুই বললি সে নাকি তোকে একটা সারপ্রাইজ দেবে সন্ধ্যাবেলায়, তার মানে সে এখানেই উপস্থিত আছে আমাদের মাঝে। কি সারপ্রাইজ দেবে তোকে তে? বল না, বল না। আমি জানলে তো হয়েই যেত। আর তুই এত বোকা বোকা কথা বলছিস কেন জিমিন? কেউ সারপ্রাইজ দিলে কি তার আগে বলে দেবে যে তোমাকে আমি সারপ্রাইজে এটা দিতে চলেছি? হ্যাঁ, তাও ঠিক বলেছিস। আচ্ছা বাদ দে, তুই আপাতত এই ইয়াররিংটাই পরে নে, এটা একদম ম্যাচ হয়ে গেছে তোর ড্রেসের সাথে। কিন্তু? আবার কিন্তু? এখন কিন্তু পরন্ত সব রাখতো তুই, তাড়াতাড়ি ইয়াররিংটা পরে নিচে চল, সবাই ওয়েট করছে কিন্তু। জিমিনের কথাই তে সম্মতি জানালো এবং কোনো রকম মনের মধ্যে দ্বিধা না রেখেই চটজলদি ইয়াররিংটা পরে ফেললো। পারফেক্ট, আরো সুন্দর লাগছে তোকে। তা খালি হাতে এসেছিস? আমার গিফট কোথায়? তুই কি রে, এভাবে গিফট কে চাই অন্যের কাছ থেকে? আমি চাই, দে তাড়াতাড়ি আমার গিফটটা দে। চিন্তা নেই তোর, গিফট এনেছি সঙ্গে করে, সুগার কাছে আছে, সেই তোকে দেবে।
তবে আমার কাছে অন্য একটা গিফট আছে তোকে দেওয়ার জন্য। অন্য গিফট? তা কি সেটা শুনি। জিমিন মাথা নিচু করে মুচকি হাসলো এবং নিজের পেটের মধ্যে আলতো করে দুই হাত রেখে বলল, তুই খালামণি হতে চলেছিস তে। প্রথম দিকে তের ব্যাপারটা বুঝতে অসুবিধা হলো, তবে খানিকের মধ্যেই ব্যাপারটা বুঝতে পেরে আনন্দে লাফিয়ে উঠলো ও। কি? জিমিন, তুই? আমার বিশ্বাস হচ্ছে না। তুই প্রেগনেন্ট? তোর একটা ছোট্ট ফুটফুটে বেবি হবে। জিমিন মুচকি হেসে মাথা নেড়ে হেসে ফেলল। তে জিমিনকে জড়িয়ে ধরে বলল, আমি খুব খুশি জিমিন, খুব খুব খুব। এটা বেস্ট গিফট আমার বার্থডের। তা সুগা ভাইয়া কি জানে কথাটা? হ্যাঁ, জানে। এই তো আজ সকালেই জানতে পারলাম। জিমিনের কথা শেষ হতেই নিচ থেকে ওদের ডাক পড়ল। ওরা আর কথা না বাড়িয়ে নিচে নেমে এলো। তে নিচে আসতেই সবাই ওর কাছে এসে এক এক করে ওকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ব্যস্ত হয়ে পড়ল। সবার মাঝে থেকেও তে যেন একাকিত্ব ফিল করছে। সে এদিক সেদিক তাকিয়ে জাঙ্কুককে খোঁজার চেষ্টা করছে। সে যে সকালে বাড়ি ফিরে এলো, তারপর থেকে জাঙ্কুকের আর দর্শন পাওয়া যায়নি। জাঙ্কুক কি ওর জন্মদিনে উপস্থিত থাকবে না? এদিকে এই ভাবনাগুলো তো আছেই, সঙ্গে আরো একটা চিন্তা ওর মনে মস্তিষ্ক জুড়ে ঘুরছে। কে সে অগন্তুক যে তের জন্য এত সবকিছু করেছে? কি রেতে, কি ভাবছিস তুই? বলছি, তুই কি আসার সময় স্যারকে দেখতে পেয়েছিলি? কই না তো, আমি আসার সময় স্যার ছিল না এখানে। ও। তে বেশ হতাশ হলো জাঙ্কুক এখানে নেই বলে, তবে আপন মনেই বলে উঠল, ভালোবাসার সংজ্ঞা সেদিন আপনি আমাকে বুঝিয়েছিলেন স্যার, কিন্তু আদতেই দেখুন ভালোবাসা আসলে কি সেটা আপনারই জানা নেই। যদি জানা থাকতো তাহলে আজকের দিনে অন্তত কিছুতে আমাকে একা ছেড়ে দিতে পারতেন না। এই তো তে, কি রে, চল কেক কাটবি না নাকি? চলে আয় আমার সঙ্গে। জিন এসে তেকে নিজের সঙ্গে নিয়ে চলে গেল কেক কাটার জায়গায়। জিমিন এসে সুগার পাশে দাঁড়াতেই সুগা ওর দিকে চোখ পাকিয়ে তাকালো। লাফালাফি করছো কেন তুমি? বলছি না এক জায়গাতে চুপ করে বসে থাকতে। আমি মোটেও লাফালাফি করছি না সুগা, আমি তো শান্ত হয়েই আছি। জিমিন দাঁত বের। বাড়িতে চলো, তারপর তোমাকে দেখছি। সুগার কথা শেষ হতেই জিমিন বলল, ইয়েস, ভালো করে দেখো কিন্তু, এরপর থেকে তো আর আমার দিকে নজরই পড়বে না তোমার। তুমি এখন আমার কথা আর বেশি ভাববেও না, সবসময় বেবির কথাই ভাববে। আর সে চলে এলে তো আমার দিকে আর তাকাবেও না, হয়তো আমার কথা ভুলেও যেতে পারো। জিমিনের কথার পরিপ্রেক্ষিতে সুগা আর কিছু বলল না। মেয়েটার মাথায় বরাবরই আজগুবি চিন্তা ভাবনা ভর করে, সেটা সুগার খুব ভালো করেই জানা আছে। দাঁড়িয়ে রইলে কেন তেমা, কেকটা কাটো, সবাই তো অপেক্ষা করছে। মিস্টার নামজুন কথাটা বলতেই তে মাথা তুলে উপস্থিত সবার দিকে তাকালো। এখনো সে অপেক্ষা করে আছে সেই কাঙ্ক্ষিত মানুষটার জন্য, যে এই সবার মধ্যে উপস্থিত নেই। একটা দীর্ঘশ্বাস ফেলে তে ছুরিটা হাতে তুলে নিয়ে কেকটা কাটতে যেতেই হঠাৎ পুরো জায়গাটা অন্ধকারে ছেয়ে গেল। আকস্মিক এহেন ঘটনায় কেউ কিছু বুঝে উঠতে পারছে না। চারিদিক অন্ধকারে ছেয়ে আছে এখনো। সবাই এবারে নানান ধরনের কথা বলছে, হঠাৎ করেই অনুষ্ঠানের মাঝে কারেন্ট চলে যাওয়া নিয়ে। আকস্মিক একটা স্পট লাইট এসে তের মুখের উপর পড়তেই তে হাতের উল্টো পিঠ দিয়ে নিজের চোখটাকে ঢেকে নিল। ঠিক তখনই একটা গিটারের টুংটাং শব্দ তে সহ সবার কানে ভেসে আসলো। সবাই সেই দিকে তাকালো যেদিক থেকে শব্দটা আসছে। এবার ধীরে ধীরে আরেকটা স্পটলাইট সেদিকে এসে পড়লো। গিটার হাতে নিজের আকাঙ্ক্ষিত মানুষটাকে দেখে তের মুখটা উজ্জ্বল হয়ে উঠল অনাবিল আনন্দে। আজকের বিশেষ দিনে এই মানুষটাকে ছাড়া যে তে আর কিচ্ছুই ভাবতে পারছিল না। এতক্ষণ এই মানুষটার জন্যই তো সে অপেক্ষা করছিল। শেষমেশ সে এলো। তের দিকে তাকিয়ে জাঙ্কুক মৃদু হাসলো, এরপর গিটারের টুংটাং শব্দ করে তের দিকে তাকিয়ে গানের সুর তুলল। शायद कभी न कह सकूं मैं तुमको, कहे बिना समझ लो तुम शायद, शायद मेरी ख्यालों में तुम एक दिन मिलो मुझे कहीं पे गुम, शायद जो तुम ना हो रहेंगे हम नहीं
तुम न हो रहेंगे हम नहीं, न चाहिए कुछ तुमसे ज्यादा तुमसे कम नहीं। जो तुम न हो तो हम भी हम नहीं, जो तुम न हो तो हम भी हम नहीं, न चाहिए कुछ तुमसे ज्यादा तुमसे कम नहीं। এবারে জাংকুক চেয়ার ছেড়ে উঠে ধীরে ধীরে এগিয়ে এলো তের দিকে। তে এখনো বিস্ময় নিয়ে তাকিয়ে আছে জাংকুকের দিকে। ছেলেটা কিনা ওর জন্য গাইছে, তাও সবার মাঝে। জাংকুক তের হাত ধরতেই তে চমকে উঠল। একবার নিজের হাতের দিকে তাকাচ্ছে, তো আরেকবার জাংকুকের মুখের দিকে। তের হাতটা ধরে ওকে নিয়ে এসে ড্রয়িং রুমের মাঝামাঝি দাঁড় করালো জাংকুক। মৃদু আলোর সজ্জায় সেজে উঠেছে গোটা ড্রয়িং রুমটা। তে এই মৃদু আলোতেও জাংকুকের মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছে। সে অপলক দৃষ্টিতে চেয়ে আছে নিজের ভালোবাসার মানুষটার দিকে। জাংকুক পুনরায় পরের কলিটা গাইতে শুরু করলো। জাংকুক মাঝের কলিটা গেয়েই হঠাৎ তেকে নিজের একদম কাছে টেনে এনে ওর কোমরটা জড়িয়ে ধরলো। এতে করে তের হার্টবিট দ্রুত গতিতে বেড়ে গেছে। তে মাথা তুলে জাংকুকের দিকে তাকাতেই জাংকুক ওর কপালে ঠোঁট ছোঁয়ালো এবং পুনরায় শেষের কলিটা গাইতে শুরু করলো। গান শেষে জাংকুক তের গালে হাত রেখে ওর চোখে চোখ রাখলো। তেও জাংকুকের গভীর দৃষ্টির চাহনিতে বাধা পড়লো। ওদের হয়তো খেয়ালই নেই আশেপাশের উপস্থিত সব মানুষজন অপলক এবং মুগ্ধ দৃষ্টিতে ভালোবাসার মানুষ দুটোকে দেখছে। হঠাৎই সবার হাততালির শব্দ কানে আসতেই জাংকুক আর তের ধ্যান ভাঙলো। তে জাংকুকের থেকে সরে নিতে গেলেই জাংকুক ওর হাতটা চেপে ধরলো। কোথাও যাওয়ার চেষ্টা করো না তে, আমার কিছু বলার আছে তোমাকে। স্যার, আমার হাতটা ছাড়ুন, সবাই দেখছে আমাদের। দেখুক, আই ডোন্ট কেয়ার। জাংকুক কথাটা বলেই তের সামনে হাঁটু মুড়ে বসে পড়লো এবং সবার সামনেই বলল, কি দিয়ে শুরু করব বুঝতে পারছি না। এর আগে আমি কখনো কোনোদিন কাউকে প্রপোজ করিনি, আজ প্রথম করছি, তাও আবার তোমাকে। আমি তোমাকে ভালোবাসিতে, কবে থেকে সেটা আমি নিজেও জানি না। কখন যে তুমি আমার মনকে নিজের দখলে করে নিয়েছো সেটাও জানা নেই আমার। অনেক ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে আমাদের মধ্যে এই কয়দিনে। কিভাবে সবটা ঠিক হবে বা আদৌ কোনোদিন সবটা ঠিক হবে কিনা সেটাও জানা ছিল না আমার। আমি তোমাকে ভালোবাসিতে, নিজের থেকেও বেশি। আই লাভ ইউ সো মাচ। জাংকুকের কথায় উপস্থিত সবাই উৎসুক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে থাকলেও তে বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে জাংকুকের দিকে। ওর যেন বিশ্বাসই হচ্ছে না জাংকুকের কথাগুলো। জাংকুক পুনরায় বলল, আমি জানি তুমি আমাকে ভালোবাসোতে, হয়তো আমার আগের থেকে, তাও আমি তোমার মনের কথা বুঝে উঠতে পারিনি। যখন তুমি নিজের থেকে এসে আমার কাছে নিজের ভালোবাসার কথা স্বীকার করেছিলে, তখন আমি তোমাকে যা নয় তাই বলেছিলাম। আমি বলেছিলাম তুমি ভালোবাসার মানে বোঝো না, কিন্তু আসলে আমি ভুল ছিলাম। সত্যি বলতে আমি নিজেই ভালোবাসার মানে বুঝি না, তাই তো তোমার উপরে এতটুকু বিশ্বাসও রাখতে পারিনি আমি। আকাশ পাতাল যা খুশি তাই ভেবে বসে রইলাম। আই এম রিয়েলি সরি তে, প্লিজ ক্ষমা করে দাও আমাকে। আর একটা সুযোগ দাও প্লিজ। আমি প্রমিস করছি এরপর থেকে তোমার সঙ্গে কখনো মিসবিহেভ করব না, এমনকি তোমাকে কখনো অবিশ্বাসও করব না। এতদূর বলেই জাংকুক থামলো। তে এখনো বিস্ময় নিয়ে চেয়ে আছে জাংকুকের দিকে, আর জাংকুক চেয়ে আছে ওর উত্তরের আশায়। আরে কি এত ভাবছিস তে, হ্যাঁ বলে দে না। দেখ, জাংকুক স্যার তোকে প্রপোজ করেছে। আরে তুই তো এটাই চেয়েছিলিস। জিমিন পাশ থেকে কথাটা বলতেই তে জিমিনের দিকে তাকালো। জিমিন হ্যাঁ সূচক মাথা নাড়ালো। তে এবার জিন এবং মিস্টার নামজনের দিকে তাকালো। ওনারাও মাথা নাড়িয়ে সম্মতি জানালো থেকে। তে এবারে জাংকুকের দিকে তাকিয়ে বলে, আপনি কথাগুলো সব ভেবে বলছেন তো স্যার? পরে এটা নিয়ে আবার আফসোস করবেন না তো? এটা কি বলছো তে? আমি তোমাকে ভালোবাসি, তাহলে এখানে এসব অবান্তর প্রশ্নগুলো আসছে কেন? প্রশ্ন আসছে কারণ আপনি কথাটা তুলেছিলেন সেদিন। আপনার মনে হয়েছিল আমি আবেগের বশে সেদিন ভালোবাসার কথা বলেছিলাম আপনাকে। হ্যাঁ,
সেদিন আমি ভুল বুঝেছিলাম তোমাকে, আমি মানছি। প্লিজ তে, এবারে পুরনো সবকিছু ভুলে কি আমরা নতুন করে সবটা শুরু করতে পারি না? হ্যাঁ স্যার, পারবেন না কেন, নিশ্চয়ই পারবেন। জিমিন আবারও মাঝে কথা বলতেই সুগা ওর দিকে চোখ পাকিয়ে তাকালো। কি শুরু করেছো তুমি জিমিন? তের উত্তর তেকেই দিতে দাও, তুমি কেন ওর হয়ে এত কথা বলছো? আরে ধ্যাত, ওর উত্তর দিতে দিতে দিনরাত পার হয়ে যাবে। এদিকে আমার আর আমার বাবুটার খিদে পেয়েছে, সেদিকে কারোর ধ্যান নেই। জিমিনের কথা শুনে উপস্থিত সবাই হেসে ফেলল। বলো তে, আমরা কি পারি না সবটা নতুন করে শুরু করতে? জাঙ্কুক অনেক আশা নিয়ে তের দিকে তাকিয়ে। তে মুখে কিছু বলল না, জাঙ্কুকের সামনে বসে পড়ল। অশ্রুসিক্ত নয়নে ওর দিকে তাকিয়ে বলল, কি এত মজা পান আমাকে কষ্ট দিয়ে? এত সময় না নিলেও তো পারতেন কথাটা বলার জন্য। সরি তো জান, আমি কি আর ইচ্ছে করে করেছিলাম? জাংকুক তের গালে হাত রাখতেই তে জাংকুককে জড়িয়ে ধরলো। জাংকুকও আষ্টে পিষ্টে তেকে নিজের সঙ্গে জড়িয়ে ধরে হেসে ফেললো। সবাই একত্রিত হয়ে হাততালি দিতেই তে আর জাংকুক একে অপরকে ছেড়ে দিল এবং দুজন দুজনের দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসি দিল। এই তো, সবটা ঠিক হয়ে গেছে। আহা, কি শান্তি আজকে। নে নে, উঠে আইতে, কেকটা কেটে নিবি আই। বাকি কথা আবার পরে হবে। জিন কথাটা বলতেই তে জাঙ্কুকের সামনে থেকে উঠে যেতে নিলেই জাঙ্কুক ওর হাতটা চেপে ধরলো। জাঙ্কুক এবারে মৃদু হেসে বলে, এখনো তো আসল কথাটাই বললাম না, আবার কি বলার আছে আপনার? জাঙ্কুক এবারে নিজের পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করে তার থেকে একটা আংটি বের করলো এবং তের সামনে ধরলো। তে অবাক চোখে শুধুমাত্র জাঙ্কুকের কর্মকাণ্ড দেখছে। জাঙ্কুক মুচকি হেসে এবার বলতে শুরু করলো, উইল ইউ ম্যারি মি তে? জাঙ্কুকের কথাটা শুনেই বুকের ভেতর থেকে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল তের। দমটা যেন বন্ধ হয়ে আসছে। জাঙ্কুক পুনরায় বলতে শুরু করলো, আমি তোমাকে নিজের লাইফে চাইতে, তোমাকে ছাড়া আমি আর অন্য কাউকে কোনোদিনই নিজের জীবনে ও মনে জায়গা দিতে পারবো না। আমাকে কখনো ছেড়ে চলে যেও না তে, থেকে যাও না আমার কাছে আমার হয়ে আজীবন। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, খুব ভালোবাসি তোমাকে, তুমি কি হবে আমার? জাঙ্কুকের ভালোবাসার স্বীকারোক্তি যেন তের মধ্যে একটা আলাদাই শিহরণ জাগিয়ে দিল। জাঙ্কুকের ওভাবে চেয়ে থাকা দেখে তে আর নিজেকে ধরে রাখতে পারলো না। সোজা এসে জাঙ্কুককে জড়িয়ে ধরলো, কান্না ভেজা কণ্ঠে বলল, আমিও আপনাকে খুব ভালোবাসি স্যার, বড্ড ভালোবাসি। আমি আপনার থেকে কখনো দূরে যেতে চাই না, আর কখনো যাবও না, যাই হয়ে যাক না কেন। তেকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে জাঙ্কুক ওর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলল, আমরা কেউ কাউকে ছেড়ে কখনোই দূরে যাব না, সব সময় সব পরিস্থিতিতে একসঙ্গে থাকবো আমরা, কথা দিলাম। জাঙ্কুকের কথা শুনে তে জাঙ্কুককে ছেড়ে দিয়ে ওর দিকে তাকালো। জাঙ্কুক মৃদু হেসে তের হাতে আংটিটা পরিয়ে দিল। আজ থেকে, ইনফ্যাক্ট এখন থেকে তুমি এই জিয়ন জাঙ্কুকের আমানত, তাই কেউ চাইলেও তোমার কাছে আর ঘেঁষতে পারবে না। আমি বরাবরই খুব হিংসুটে, আমার জিনিস আমি কারোর সাথে শেয়ার করতে পছন্দ করি না, আর কোনো কিছুর বিনিময়ে করবও না। জাঙ্কুকের কথা শুনে উপস্থিত সবাই হেসে ফেললো আর তে লজ্জায় মাথা নিচু করে ফেললো। জাঙ্কুক, এবারে ছাড় তেমাকে, কেকটা কাটবে তো নাকি? সবাই অপেক্ষা করছে তো। মিস্টার নামজুনের কথায় জাঙ্কুক সম্মতি জানিয়ে তেকে নিয়ে টেবিলের কাছে চলে এলো। এবারে সবাই হাততালি দিয়ে উঠতেই তে মোমবাতি নিভিয়ে কেকটা কেটে ফেললো। কেকটা কেটেই সর্বপ্রথম মিস্টার নামজুন এবং জিনকে কেকটা খাওয়ালো। এরপর সে চলে আসলো জাঙ্কুকের কাছে। জাঙ্কুকের মুখের সামনে কেকটা ধরতেই জাঙ্কুক তের হাত থেকে অল্প একটু খেয়ে বাকি অংশটুকু তের মুখে দিল এবং মিনমিনি স্বরে বলল, কেমন লাগলো সারপ্রাইজ? সারপ্রাইজ কথাটা শুনেই তে বিস্ময় নিয়ে জাঙ্কুকের দিকে তাকালো। তার মানে কাল রাতে আপনি? ইয়েস মাই লাভ, শুধু কাল রাতে নয়, আজ সকালে গিফটগুলো আমিই দিয়েছিলাম। আমি ছাড়া আর কার এত সাহস আছে যে তোমাকে উপহারগুলো দেবে? কথাটা বলে জাঙ্কুক মিটমিট করে হাসতে শুরু করলো। আমার প্রথমেই মনে হচ্ছিল, তবে খুব বেশি একটা পাত্তা দিইনি আপনার আচরণ দেখে। ভালোই হয়েছে, তুমি আগে থেকে সবটা বুঝে গেলে শেষে আমার সারপ্রাইজ দেওয়ার প্ল্যানটাই ফ্লপ হয়ে যেত। জাঙ্কুক কথাটা বলতেই তে হেসে ফেললো। জাঙ্কুক পুনরায় বলল, আজকে তোমাকে খুব সুন্দর লাগছে। জাঙ্কুকের কথা শুনে ঠোঁট কামড়ে হেসে ফেলল তে।
ওর সামনে থেকে চলে গেল জিমিনের কাছে। জিমিন তেকে দেখতেই বলল, কি সব ঠিকঠাক হলো তো? আমি জানতাম একদিন সব ঠিক হয়ে যাবে। এই খুশিতে আমি আজ একটু বেশি খাওয়া দাওয়া করব। একদমই নয়, একটা লিমিট রেখে তবেই খাবে তুমি। এখন উল্টাপাল্টা কিছু খাওয়া হবে না তোমার। সুগার কথা শুনে জিমিন চুপসে গেল। ওর প্রতি যে সুগার ভীষণ কেয়ারিং সেটা জিমিন জানে, তাই আর কথা বাড়ালো না। জিমিন, তুই একটু বস, আমি আসছি। কথাটা বলেই এগিয়ে চলে গেল জাংকুকের কাছে। জাংকুক কিছু মানুষদের মাঝে ওনার সঙ্গে কথা বলতে ব্যস্ত। তেকে দেখে সে ওর দিকে এগিয়ে এলো। কিছু বলবে? হ্যাঁ, মানে একটা কথা বলার ছিল। বলো, কি জানতে চাও? আইউটাকে? হঠাৎই তের এমন প্রশ্ন শুনে জাংকুক ওর দিকে ভ্রু কুঁচকে তাকালো। তুমি কিভাবে আয়ুর কথা জানতে পারলে? আমার মনে হয় না আমি কখনো ওর প্রসঙ্গে তোমার সাথে কথা বলেছি। না মানে বলেননি। আমি মানে বসুন্ধরা মলে দেখেছি আপনাদেরকে একসঙ্গে, তাই আর কি বললাম। জাঙ্কুক চোখ ছোট ছোট করে বলল, তার মানে সেদিন তুমি আমার পিছু নিয়েছিলে? না মানে, এবারে সত্যিটা বলে ফেলোতে। জাংকুকের কথায় তে এবার সবটা খুলে বলল। এমনকি ইয়নহুকে নিয়ে জাংকুককে জেলাস ফিল করানোর জন্য জিমিন যে আইডিয়াটা দিয়েছিল সেই সবটাই খুলে বলল। সবটা শোনার পর জাংকুক বলল, তার মানে আমাদের মাঝে এইসব ভুল বোঝাবুঝি আর এত সব গন্ডগোলের সৃষ্টি তোমার জন্য আর জিমিনের জন্য শুরু হয়েছে, তাই তো? জিমিনের কোনো দোষ নেই এখানে। আমি ভুল বুঝে বসেছিলাম আপনাকে। ও তখন আমাকে বলেছিল আমি হয়তো আমার দিক থেকে ভুল, কিন্তু আমি মানতে চাইনি। তারপরে ও এইসব আইডিয়া দিয়েছিল আর তুমি সেই মতো কাজ করতে, তাই তো? জাঙ্কুক কথাটা বলতেই তে হতাশ হয়ে ওর দিকে তাকালো। সরি। জাঙ্কুক তের হাতটা ধরে নিজের সঙ্গে ওকে গার্ডেনের মধ্যে নিয়ে এলো। সাহস করে আমার পিছু নিতে পারলে, অথচ একবার সাহস করে আমাকে কথাটা জিজ্ঞেস করতে পারলে না, তাহলে তো এই সমস্যাটা কবেই মিটে যেত, তাই না? আয়ুর সঙ্গে আপনার কথোপকথন শুনে আমি ভেবেছিলাম ওর সঙ্গে আমার রিলেশন আছে, তাই তো? তে কিছু বলল না, শুধুমাত্র হ্যাঁ সূচক মাথা নাড়ালো। জাঙ্কুক এবার তের দিকে এগিয়ে এসে ওর গালে হাত রাখলো। আমার জীবনের প্রথম ভালোবাসা তুমি। আমি এর আগে কখনো কাউকে নিয়ে সেরকম কিছু ফিলই করিনি, যে রকম ফিল আমি তোমাকে নিয়ে করি। আমার ভালো লাগে তোমার কথা ভাবতে, তোমার সঙ্গে সঙ্গে থাকতে, এবং আমি এটা সারা জীবন উপভোগ করতে চাই। আর রইল আয়ুর কথা, আয়ু আর আমি একসঙ্গে পড়াশোনা করেছি, আর ও বিবাহিত। ওর বিয়ে হয়ে গেছে বছর দুয়েক হলো। আর তুমি কি না ভেবে নিলে ওর সঙ্গে আমি? আমি কি জানতাম? আপনাদের কথাবার্তা শুনে তো আমার এমনটাই মনে হলো। কে মুখ ভার করে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, আর মন খারাপ করতে হবে না। এখন তো সব ঠিকঠাক হয়ে গেছে, এটাই অনেক। আমি আর পুরনো কথা ভাবতেও চাই না, আর না তোমাকে ভাবতে দিতে চাই। আজকের দিনটা আমাদের দুজনের জন্যই কিন্তু খুব স্পেশাল একটা দিন। তাই এই মন খারাপই নিয়ে এই দিনটা তুমি কাটাও, সেটা আমি চাই না। জাঙ্কুকের মুখটা নিজের সামনে তুলে ধরে ওর কপালে চুমু এঁকে দিল। জাঙ্কুকের ঠোঁটের স্পর্শ পেয়ে তে সামান্য কেঁপে উঠল। লজ্জা ভুলে গিয়ে জাঙ্কুকের চোখের দিকে তাকালো। একে অপরের চোখে গভীর দৃষ্টিতে আবদ্ধ হলো ওরা। নিমিষেই দুজনের মাঝে দূরত্ব যে কখন মিলিয়ে গেল সেটার খেয়ালই নেই ওদের। যতক্ষণে খেয়াল হলো ততক্ষণে ঠোঁটের ভাঁজে ঠোঁটের স্পর্শ অনুভব করতে শুরু করেছে। অবশেষে আচ্ছন্ন হয়ে দুজনেই একে অপরের মধ্যে হারিয়ে গেল নিমিষেই। কিছুক্ষণ পর জাংকুক তেকে মুক্ত করে দিতে তে লজ্জায় জাংকুকের বুকে মুখ লুকালো। জাংকুকও তেকে শক্ত করে জড়িয়ে ধরলো নিজের সাথে এবং বলল, থাকবে তো আমার সঙ্গে সব সময়? তে লজ্জার খাতিরে মুখে কিছু না বললেও জাংকুককে শক্ত করে জড়িয়ে ধরলো। এতেই জাংকুক নিজের উত্তর পেয়ে গেছে। সে হেসে উঠল মুহূর্তেই এবং পুনরায় বলল, আই লাভ ইউ জান। তে জাংকুকের মুখের দিকে মাথা তুলে তাকাতেই জাংকুক মৃদু হেসে আবারও ওর কপালে ঠোঁট ছোঁয়ালো। আর তের চোখ মুখ আনন্দে চিকচিক করে উঠল। বাগান থেকে দুজনে বাসার ভিতরে আসতেই জিন চড়াও হলো ওদের ওপর। কোথায় হারিয়ে গিয়েছিলিস দুজনে? এদিকে তোদের কারণে আমরা আসল অ্যানাউন্সমেন্টটাই করতে পারছি না। অ্যানাউন্সমেন্ট কিসের মা? তখনই মিস্টার নামজুন সকলের উদ্দেশ্যে বলে ওঠে, আজকে তার একমাত্র ছেলের বিয়ে, আর সেটা তের সাথে।
এক্ষুনি বিয়েটা সম্পূর্ণ হবে। তারা সকলে যেন নবদম্পতিকে মন থেকে দোয়া করে। এটা শুনে তে আর জাংকুক তো অবাকের চরম পর্যায়ে। এতক্ষণে ওদের বাবা এসে ওদের কাছে দাঁড়ায়। বাবা, এটা কিভাবে সম্ভব? এখন রাত হয়েছে, কাজী কোথায় পাবে হুট করে? এত তাড়াহুড়ো করার কোনো দরকার ছিল না। সেই চিন্তা তোদের করতে হবে না, আমরা তো আগের থেকেই সব ব্যবস্থা করে রেখেছি। হ্যাঁ, আজকে তুই তেয়ের সাথে সবটা ঠিক না করলেও তোদের বিয়ে আজই হতো। আমরা সেভাবেই সবটা অ্যারেঞ্জ করেছিলাম। তবে আমি আর তোর মা ছাড়া কেউই জানতো না বিষয়টা। তে তো শুধু হতভম্ব হয়ে এদের কথা শুনছে। কি হচ্ছে এইসব? আর বাবাই আর মাম্মামি বা কিভাবে জানলো সবটা? ওদের দুজনকে সারপ্রাইজ করে দিয়ে বিয়েটা হয়ে গেল। তবে তের চোখ জিমিন আর সুগাকে খুঁজছে, তাদের দেখতে পাচ্ছে না কোথাও। তাহলে কি ওরা চলে গেছে? বাট তেকে একবার বলেও গেল না জিমিন। এসবই ভাবছে তে। এখন রাত 11টা। গেস্টরা সবাই চলে গেছে। জিমিন আর আরেমও নিজেদের রুমে চলে গেল। তারা খুব ক্লান্ত, সারাদিন অনেক ধকল গেছে। সবাই চলে যেতেই জাংকুক টেকে কোলে তুলে নেয়। হঠাৎ জাংকুকের এমন কাণ্ডে তে ভয়ে জাংকুকের বুকের কাছের শার্টটা শক্ত করে ধরে। কি করছেন? আমি যদি পড়ে যেতাম? আহা, আমাকে কি তোমার দুর্বল মনে হয়? আজ সারা রাতেই টের পাবে তোমার জামাই কতটা স্ট্রং। বি রেডি বেবি। জাংকুকের কথা শুনে তে লজ্জায় মুখ লুকোলো জাংকুকের বুকে। ঘরের সামনে আসতেই জাংকুক থেমে যায়, তাড়াহুড়ো করে তেকে কোল থেকে নামায়। দরজার সামনে সুগা আর জিমিন দাঁড়িয়ে আছে। জিমিন তো অলরেডি তেকে লেকপুল করা শুরু করে দিয়েছে। জিমিন, তোমরা আমাদের ঘরের দরজায় দাঁড়িয়ে আছো কেন? বারে স্যার, উপস, সরি জিজু, আপনাদের জন্য কত কষ্ট করে বাসর সাজালাম, আর টাকা ছাড়াই ঢুকতে দেব? 10,000 টাকা লাগবে, নইলে আপনার বউকে নিয়ে চলে যাব আমি। মিন, তার মানে তুই আগে থেকেই সব জানতি, অথচ আমাকে কিচ্ছু বলিসনি? নো বেবি, আমরাও এখানে আসার পরেই জেনেছি। তো স্যার, রুমে কি যাবেন না, নাকি সারা রাত এখানেই দাঁড়িয়ে থাকবেন? জাংকুক আর কথা না বাড়িয়ে জিমিনকে টাকা দিয়ে দেয়। ওরা চলে যেতেই আবারও তেকে কোলে তুলে নিল জাংকুক। ওকে কোলে নিয়েই রুমের দরজা বন্ধ করে দেয় আর বিছানায় তেকে শুইয়ে ওর ওপর উঠে যায়। কোনো রকম কথা ছাড়াই ঠোঁট ডোবায় তের ঠোঁটে। তে প্রথমে অবাক হলেও পরে তাল মেলায় জাংকুকের সাথে। প্রায় 5 মিনিট পর ঠোঁট ছেড়ে গলায় মুখ ডোবায় জাংকুক। গলায় ছোট ছোট কিস করে কানে আস্তে করে কামড়ে দেয়। তারপর হাসকি সুরে বলে, তে, অনেক দূরত্বের পরে আজ তোমাকে আপন করে পেয়েছি জান। অনেক তো হলো ঝগড়া, আজ একটু ভালোবাসতে দেবে? হবে আমার। আজ আমি তোমার মাঝে ডুব দিতে চাই বউ। তে লজ্জায় মুখে কিছু বলতে পারছে না। এদিকে জাংকুকের ছোঁয়ায় যে ওর ভেতরের কামনারাও মাথাচাড়া দিয়েছে, তাই ও জাংকুকের গলা জড়িয়ে ধরে ওর কানের নিচে একটা কিস করলো। ব্যাস, জাংকুক যেন পাগল হয়ে গেছে। তের গলায়, ঘাড়ে, বুকের ওপরে কিস করছে, মাঝে মাঝে বাইটও করছে। তের সুইট সুইট আওয়াজগুলো ওকে যেন আরো পাগল করে তুলেছে। আস্তে আস্তে দুজনের শরীরের জামা কাপড় ঠাঁই পায় ঘরের কোণে। জাংকুক তের বুকে আদর করে, তারপরে বুক থেকে নামে পেটে। এভাবেই একসময় নিজেকে প্রবেশ করায় তের মাঝে। তে ব্যথায় চিৎকার করে ওঠে। জাংকুক সাথে সাথে থেমে যায়। তে তো ব্যথায় চোখ মুখ খিসে বন্ধ করে নিয়েছিল। এবার আস্তে আস্তে চোখ খুলে জাংকুকের চোখের দিকে তাকায়। জাংকুক পরম আবেশে তের ঠোঁট আঁকড়ে ধরে আর আস্তে আস্তে মুভ করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ও ফার্স্ট হতে শুরু করে। মুহূর্তের মধ্যেই এক নারীর আর্তনাদে মুখরিত হয়ে ওঠে পুরো রুম। তবে এটা সুখের আর্তনাদ। জাংকুকের প্রত্যেকটা ধাক্কা তেকে জানান দিচ্ছে জাংকুক তের ভেতর প্রবেশ করছে। তবুও কেন জানি না এই যন্ত্রণাটা আজ মধুময় লাগছে তের। মোমের মায়াবী আলোর কারণে ঘরের দেয়ালে ওদের সুখময় সময়ের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। কেটে গেছে অনেক সময়। তেও এখন সমানভাবে মেতে উঠেছে তার ভালোবাসার মানুষটার ভালোবাসায়। পূর্ণতা পেল আরো একটা ভালোবাসা। এভাবে দুজন কতক্ষণ সুখের সাগরে ভেসেছে তা জানা নেই ওদের। এখনো যে জাংকুক ক্লান্ত হয়েছে তা না, এখনো সে ভালোবাসছে তার ভালোবাসার মানুষটাকে। এই স্টোরিটা না শেষ হয়ে গেল, আমার খুব খারাপ লাগছে। তবে কিচ্ছু করার নাই, যেটা শুরু আছে সেটা তো শেষ হবেই বলো। তবে হ্যাঁ,
তোমরা অনেকেই আছো যেটা স্টোরিটা শুরু থেকে দেখছো কিন্তু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি। তাদেরকে বলছি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো। স্টোরি তো শেষ হয়ে গেল, বলো আর কত অপেক্ষা করাবে আমাকে? হ্যাঁ, আর হ্যাঁ, আমি তোমাদের কাছে একটা আবদার করেছিলাম, তোমরা কি আমার আবদারটা রাখবা না? প্লিজ একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও না। আর মাত্র কয়টা ভিডিও হলেই না পূর্ণ হয়ে যাবে 100টা। আমার খুব খারাপ লাগবে। এখনের মতো এই স্টোরিটা শেষ হলো। আমি আশা করছি তোমাদের মাঝে আবারও এমন দুষ্টু মিষ্টি খুনসুটিময় আরেকটা গল্প নিয়ে হাজির হব। কিন্তু তোমরা বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। আর শোনো, এই পর্বটাতে 200টা লাইক করে দেবে, প্লিজ প্লিজ প্লিজ।